আজ পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড়। আর অন্যদিকে তারই পাশাপাশি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ঢল দেখা যাচ্ছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য এবং দক্ষিণেশ্বর থেকে রয়েছেন সৌভিক মজুমদার। আমি শুরুতেই চলে যাব অরিত্রিকের কাছে। অরিত্রিক, সকাল থেকে তো প্রচুর মানুষ এসে ভিড় জমাচ্ছেন, আজ কি কি বিশেষ পুজো রয়েছে জানাও। দেখো, সকাল বললেও বোধহয় একটু ভুল হয়, কারণ ভোর থেকে বলা ভালো, ভোর রাত থেকে মানুষ এখানে লাইন দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেখানটায় রয়েছি, এই শ্রীরামকৃষ্ণের যে কক্ষ, সেই শ্রীরামকৃষ্ণের কক্ষে বিশেষ পুজো চলছে এবং সেখানেই কিন্তু মানুষ আসছেন এবং দর্শন করছেন, প্রণাম জানাচ্ছেন এবং তারপর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, কারণ এই দিনটা বিশেষ করে কাশীপুর উদ্যানবাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1886 সালের এই আজকের দিনে, এই পয়লা জানুয়ারির দিনেই বিশ্বাস করেন ভক্তরা যে এই দিন শ্রীরামকৃষ্ণদেব অবতার রূপ দেখিয়েছিলেন। তখন তিনি অনেকটা অসুস্থ, অনেকটাই শরীর খারাপ, তার যে গলার ক্যান্সার সেটাও খুবই ভোগাচ্ছে। তার মধ্যে পয়লা জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করে তিনি এই কাশীপুর উদ্যানবাটির যে বাগান এলাকা, সেই বাগান এলাকায় হাঁটতে বেরোন। সঙ্গে ছিলেন গৃহী ভক্তরা। সেখানেই তার অন্যতম গৃহী ভক্ত গিরিশ ঘোষ, আমরা জানি নাট্য ব্যক্তিত্ব, তাকে জিজ্ঞেস করেন যে গিরিশ, তোমার কি মনে হয় আমি কে? গিরিশ ঘোষ বলেছিলেন, আপনি অবতার। এর উত্তরে রামকৃষ্ণদেব শুধু বলেছিলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এবং সেদিন তার গৃহী ভক্তদের স্পর্শ করেছিলেন, সেটাই ছিল তার আশীর্বাদ। যেরকম কল্পতরু স্বর্গের যে কাল্পনিক বৃক্ষ, যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, তেমনই মনে করা হয় সেই পয়লা জানুয়ারির দিনে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে উঠেছিলেন। এবং সেই বিশ্বাস এবং অবশ্যই বছরের প্রথম দিন ভালো কাটিয়ে সারা বছরের ভালো কাটানোর যে প্রয়াস, সবটাই কিন্তু এই কল্পতরু উৎসবকে ঘিরে এই যে মানুষের ঢল নামে প্রত্যেক বছর। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং প্রচুর মানুষ এখানে কিন্তু রয়েছেন। এবং যেটা দেখতে পাচ্ছি হচ্ছে যে এক এক করে মানুষ সারিবদ্ধভাবে আসছেন এবং তারা বেরোচ্ছেন। একটু কথা বলবো, বছরের প্রথম দিনটা কল্পতরু উৎসবে সামিল হয়ে শুরু করলেন, কেমন? খুব ভালো অনুভূতি। হ্যাঁ, মানে এরকম ভাবে যে আসতে পারবো, ঠাকুর যে ডেকে আনবেন সেটাই ভাবতে পারিনি। এরকমই কিন্তু মানুষের মনোভাব। আমি আমার সঙ্গে সহকর্মী ভগবান রয়েছে, তাকে দেখাতে বলবো একটুখানি নিচের দিকটা। এই তো কিছু মানুষ তো বেরোচ্ছেন দর্শন করে, বাকি যারা প্রচুর মানুষ কিন্তু উদ্যান চত্বরে রয়েছেন, সারিবদ্ধ লাইনে অপেক্ষা করছেন কেউ কেউ, আর লাইনের বাইরে বাকি মানুষজন এই উদ্যানবাটিতে সময় কাটাচ্ছেন। ওই যে বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি, গাছ, সেটা ঘিরেও কিন্তু পূজার্চনা চলে। মানুষের বিশ্বাস থেকে সেখানে ফুল ফল ধূপ জ্বালানো, সেটাও কিন্তু চলছে। সার্বিকভাবে এই ছবিটা আজকে অনেকক্ষণ বজায় থাকবে, কারণ কাশীপুর উদ্যানবাটির এই চিরাচরিত ছবি, এবং সেটা কিন্তু এই ভোর থেকে শুরু হয়ে গেছে। ভোর রাত থেকে কিন্তু অনেকটা ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। কাশীপুর উদ্যানবাটির মতোই দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কিছুক্ষণ আগেও তুমি যে ছবি দেখাচ্ছিলে, যে বছরের প্রথম দিনটা মায়ের কাছে পুজো দিয়ে যাতে সারা বছর ভালো কাটে, সেই মনোকামনা নিয়ে কিন্তু মানুষের ভিড় যত সময় যাচ্ছে তত বাড়ছে। এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, একেবারেই যে কথাটা তোমাকে আগেও বলছিলাম, সেই একই ছবি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি, যে সময়ের সঙ্গে সঙ্গে এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে মানুষের ভিড় কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। এবং যেমনটা তোমাকে আগেও বলছিলাম, যে মানুষ বিশ্বাস করেন যে বছরের শুরুর দিনটা মা ভবতারিণীকে দর্শন করলে, মন্দির দর্শন করলে গোটা বছরটা তাদের ভালো যাবে। এবং যেমনটা এতক্ষণ অরিত্রিক বলছিল, যে কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন। তারা বিশ্বাস করেন যে এই দিনে তারা মায়ের কাছে যা চাইবেন তাই তারা পাবেন, সেই প্রাপ্তিযোগ তাদের রয়েছে। সেই একইভাবে একই বিশ্বাস নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরেও কিন্তু বহু মানুষ তারা ভিড় করছেন এবং তাদের বিশ্বাস যে এই বছরের যে শুরুর দিনটা আছে, এই শুরুর দিনটাতে মায়ের কাছে তারা যা চাইবেন, মা সেই মনস্কামনা পূর্ণ করবেন এবং বছরের শুরুটা যাতে ভালোভাবে হয়, সেই জন্যই তারা মন্দির চত্বরে ভিড় করেছেন। এবং তোমার একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যে যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। বছরের শুরুর দিনটা মায়ের কাছে পুজো দিয়ে যাতে সারা বছর ভালো যায়, সেই প্রার্থনাই করছেন সকলে।
আমরা যোগাযোগ করতে দেখো, পেরেছি তুমি আমাদের দেখতেই প্রতিনিধি পাচ্ছ যে সৌভিক এই মজুমদারের মুহূর্তে সঙ্গে। দক্ষিণেশ্বর মন্দিরে, দেখো তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরে অগুন্তি মানুষ তারা ভিড় করেছেন এবং একেবারে মন্দিরের মূল যে প্রবেশদ্বার সেখান থেকে শুরু করে ভবতারিণী মায়ের যে মূল মন্দির রয়েছে সেই মন্দির পর্যন্ত এই অগুন্তি সাধারণ মানুষ এবং ভক্তদের ভিড় রয়েছে। তুমি জানো যে শ্রী রামকৃষ্ণের ভক্তকুলের কাছে আজকের দিনটা একটা বিশেষ দিন, তার পাশাপাশি সাধারণ মানুষ তারা মনে করেন যে এই দিনে যেমন কাশীপুর উদ্যানবাটি সেটা যেমন একটা পবিত্র স্থল, সেখানে আজকের দিনে শ্রী রামকৃষ্ণ তিনি কল্পতরু রূপে দেখা দিয়েছিলেন, সেই একইভাবে সেই একই বিশ্বাস নিয়েও দক্ষিণেশ্বরের মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি। ধন্যবাদ। মঙ্গলবার ২৬-এর বিধানসভা নির্বাচনে ২/৩ আসনে জিতে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ, আর বুধবার একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। সূত্রের খবর, কলকাতা আর তার আশেপাশের ২৮টি আসনের মধ্যে ২০টিতে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিধায়কদের নিজের এলাকায় আরো বেশি করে সময় দিতে হবে, ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, এলাকায় সক্রিয় হতে হবে প্রাক্তন সাংসদদেরও। মাত্র ২৪ ঘন্টা আগে ২৬-এর বিধানসভা নির্বাচনে ২/৩ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। আর বুধবারে একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের ২৮টি আসনের মধ্যে ২০টিতে জয়ের টার্গেটও বেঁধে দেন তিনি। বুধবার সকালে সল্টলেকের অলটিয়ার হোটেলে বিজেপির সমস্ত বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাকা হয়েছিল ২০২৪-এর লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদের একাংশকেও। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মহারণ। সূত্রের খবর, তার আগে এদিনের বৈঠকে বিধায়কদের ক্ষেত্রে একেবারে হোম টাস্ক বেঁধে দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরো বেশি করে সক্রিয় হতে হবে, কাজ বাড়াতে হবে। অমিত শাহর নির্দেশ, সপ্তাহে অন্তত ৪ দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। সেই ৪ দিনের প্রত্যেক দিন কমপক্ষে ৫টি করে পথসভা করতে হবে বিধায়কদের। মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি করবে দল। সূত্রের খবর, বৈঠকে অমিত শাহ পরিষ্কার করে দেন, ২০২৬-এর বিধানসভা ভোটে ফের টিকিট পেতে গেলে আগামী ২ মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। বিধানসভা ভোটের জন্য হাতে আছে আর মাত্র কয়েক মাস। বুধবার সল্টলেকে বিধায়কদের সাথে বৈঠক করে একেবারে হোম টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ। এলাকায় থাকতে হবে সপ্তাহে অন্তত ৪ দিন, ৫টি করে করতে হবে পথসভা দিনে। এসব থেকে শুরু করে একাধিক নির্দেশ দিলেন বিধায়কদের। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনা রয়েছে। বিধায়কদের পাশাপাশি এদিনের বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকারের মতো প্রাক্তন সাংসদরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন সাংসদদের নিজের নিজের লোকসভা কেন্দ্রে অবিলম্বে আরও সক্রিয় হতে হবে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০২৪-এ, তাদের মধ্যে একটা বড় অংশ ২০২৬-এর বিধানসভায় আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী দিনে। তাদের একটা বড় অংশই সেখানে তিনি যেমন লড়াই করবেন, তেমনি তার কাঁধে বাকি ৬টা বিধানসভা কেন্দ্রেরও দায়িত্ব আসবে। এরপরে এদিন সায়েন্স সিটিতে কলকাতা ও কলকাতা লাগোয়া মিলিয়ে ৪টি সাংগঠনিক জেলার মণ্ডল স্তরের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে ২৮টার মধ্যে ২০টার ওপরে সিট এই কলকাতা, যে ৪টি জেলা মহানগর কলকাতা, তার থেকে জিততে হবে। তার জন্য এখন থেকে একদম মাটি কামড়ে এই লড়াইয়ে থাকুন, কাউন্টিং পর্যন্ত লড়াইয়ে থাকুন, এই দৃঢ় মানসিকতা নিয়ে কাজ করুন, এটাই ওনার মূল আহ্বান ছিল। এগুলো সব মানে ভিত্তিহীন কথাবার্তা, যাদের সঙ্গে কোনো মানে মাটির সম্পর্ক নেই, মানুষের সম্পর্ক নেই, বাংলার সম্পর্ক নেই, তারা এই ধরনের কথাবার্তাগুলো বারবার বলে এবং তারা সেটা বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়। ভোটের আগে হাতে আর মাত্র কয়েক মাস রয়েছে। তার আগে অমিত শাহের এই ভোকাল টনিকে কতটা কাজ হবে? সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে বিজেপি? গ্রাসরুট লেভেলে কে কতখানি কাজ করছে সেইটা দেখেই
নির্বাচনে টিকিট দেওয়া হবে, এটা দিয়ে বোঝানো হলো সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যাবে, নির্বাচনে সাংগঠনিক শক্তির যে সবচেয়ে বেশি গুরুত্ব সেইটা তারা বুঝতে পারছেন এবং সেইটাকে বোঝানোর চেষ্টা করছেন কর্মীদের মধ্যে। এদিন অমিত শাহের পরে পৌঁছনোয় বৈঠকে ঢুকতে পারেননি হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।